আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহার, এমনকি গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা সহ নানান ধরনের প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে এবং এই প্রশ্ন বা ঘটনাগুলো কী ধরনের বার্তা দিচ্ছে সেটাকেই মূল প্রসঙ্গে রেখে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আমাদের আজকের শিরোনাম ক্ষমতার অপব্যবহার দায়কার। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে আমাদের আরেক অতিথি যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরুতেই স্টুডিও থেকে সারতে চাই। আমার ডান পাশে আছেন সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রফেসর হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ২৪ ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনা স্বাগত জানাতে চাই সিনিয়র সাংবাদিক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকেও স্বাগত। এছাড়াও আমাদের সাথে সাউথ সুদান থেকে যোগ দিচ্ছেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়িয়েছেন, নিজেও পড়েছেন। মিস্টার শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ২৪ ঘন্টায়। আমি আলোচনাটা শুরু করতে চাই স্টুডিও থেকে। আমি কোনো প্রকার ভূমিকায় না গিয়ে প্রফেসর হক আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেহেতু শুরুতে বলছিলাম যে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুজন সাবেক প্রধানকে নিয়ে যা আলোচনা চলছে, সেটা সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের বিভিন্ন আলোচনার ক্ষেত্রগুলো বলেন বা গণমাধ্যম বলেন, সেখান থেকেই যে প্রশ্নটা শুরু করতে চাই যে ধরেন তাদের বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো উঠছে সেটা হচ্ছে যে তারা পদে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, কেউ সম্পদ অর্জন করেছেন, আত্মীয় স্বজনদেরকে অনৈতিক সুবিধা দিয়েছেন, এমনকি বলা হচ্ছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রতিষ্ঠানকেও দুর্বল করেছেন। এখন এসব অভিযোগ উঠছে কখন? যখন তারা অবসরে চলে গেছে, ৩-৪ বছর পার হয়ে গেছেন। এখন প্রশ্নের জায়গাটা হলো যে পদে থাকাকালীন সময় আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে পারি না কেন, তদন্ত হয় না কেন, ব্যবস্থা ওঠে না কেন, নাকি নেওয়া যায় না? আসলে ব্যাপার হলো যে মানুষ তো রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশই আমাদের রাষ্ট্র, এবং রাষ্ট্রের যারা অধিবাসী তাদের মধ্যে একটা ঐক্যবোধ থাকা দরকার যে আমাদের সকলের উন্নতি হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে। এর মধ্যে বৈচিত্র্য থাকে, যেমন আমাদের সঙ্গে চাকমা, গারো, রাখাইন ইত্যাদি আছে। তাছাড়া গরিব মানুষ আছে, ধনী মানুষ আছে, কৃষিজীবী আছে, শিল্পজীবী আছে, চাকরিজীবী আছে। এই বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য দরকার। বৈচিত্র্য থাকবে এবং যারা ছোট ছোট গোষ্ঠী দুর্বল তুলনামূলকভাবে তাদের প্রতি সরকারের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকবে যে আমাদের আইনসভা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা কাজ করবে তারা যাতে সকলের উন্নতি হয় সেইটার দিকে লক্ষ্য রেখে কাজ করবেন। এখন সকলের উন্নতি বলতে সবার সমপরিমাণ উন্নতি হবে এটা সম্ভব না, কারণ প্রকৃতি মানুষকে এমনভাবে তৈরি করেছে যে এর মধ্যে বৈচিত্র্যের অভাব নাই, এবং এই বৈচিত্র্য মানুষ মুছে দিতে পারবে না। যদি ভবিষ্যতে কোনো কালে বিজ্ঞানের বড় রকমের আবিষ্কার কিছু হয় তাহলে পারবে। তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এটা 1000 বছরের সংস্কৃতির কথা বলা হয় আমাদের। এই যে 1000 বছরের, মানে একজাক্টলি যে 1000 বছর তা না, তারও কিছু বেশি, ধরেন 1200 বছর 1500 বছর এর ইতিহাস আছে। এই এর আগের ইতিহাস সম্পর্কে অল্প তথ্যের ভিত্তিতে অনেক কিছুর সাথে মিলিয়ে করা হয়েছে, কিন্তু 1000 বছরের সংস্কৃতি এর অনেক লিখিত অলিখিত এভিডেন্স আছে। এখন এই সংস্কৃতি চেতনা শিক্ষকদের মধ্যে থাকা দরকার, একদম প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই সাংস্কৃতিক চেতনা অ্যাডমিনিস্ট্রেশনে অন্তত যারা মানে উপজেলা নির্বাহী থেকে প্রধান সচিব পর্যন্ত, তো এই লেভেলে তো সেই রকম দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনায় খুব কম লোকের দেখা যায়। এবং যারা সরকারি মানে দলের অথবা অন্য কোনো দলের পক্ষ থেকে কথা বলা হয় তারাই তো মিডিয়াতে জায়গা পায়। তাদের বাইরে অবস্থান সম্পন্ন ব্যক্তি না হলে তাদের মতামত প্রকাশ পায় না। তো এটা একটা বড় কারণ। ইংরেজ শাসনামলের পাঠ্যপুস্তক দেখলে 1947 সনে মানে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করে গেছে, এর পূর্ববর্তী 20 বছরের পাঠ্যপুস্তক সিলেবাস কারিকুলাম দেখতে দেখা যাবে ওইটার মধ্যেও সরকার না চাইলেও পাঠ্যপুস্তকগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ছাত্রদের মধ্যে একটা মরাল সেন্স ডেভেলপ করছে।
অর্থবিত্ত অনেক কিছু দরকার, কিন্তু সেই সঙ্গে একটা নৈতিক চেতনা, অন্যায় না করে ন্যায়ের দিকে থাকা। ওকে, তার মানে আপনি কি মনে করেন যে এই যে গুরুত্বপূর্ণ পদে যে ব্যক্তিদের কথা বলছিলাম তারা নৈতিক বলে বলিয়ান ছিলেন না? অবশ্যই ছিলেন না। আমাদের এখানে 1972 সাল থেকে দুর্নীতি 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 কেবল এই কথা বলা হয়েছে এবং পত্রপত্রিকায় ক্রমাগত লেখা হয়েছে। এমনকি টেলিভিশন মিডিয়া তখন তো অনেক কম ছিল এবং টেলিভিশন মিডিয়া অনেক সতর্কতার সাথে কাজ করত, সেইখানে অনেকে এই দুর্নীতির কথাই ক্রমাগত বলছেন। এখন দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত কথা বললে যে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে তা না। আমি এটা তখনই অনুভব করেছি এবং আমি লিখেছিও যে দুর্নীতি বিরোধী আন্দোলন দিয়ে দুর্নীতি দূর হবে না। দুর্নীতি দূর করতে হলে এর চাইতে ভালো আইন কানুন বিধিবিধান দরকার। পার্লামেন্টের মেম্বার যারা হন তাদের প্রধান কর্তব্য রাষ্ট্রের আইন কানুন যা আছে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যে কোথাও কোথাও পরিবর্তন দরকার কিনা। কিন্তু স্যার যেটা আছে সেটাও তো প্রয়োগেরও দরকার। হ্যাঁ, দরকার ওই সংস্কার করা, উন্নত করা, একদম উল্টে পাল্টে দেওয়ার কথা আমরা বলছি না। অল্প অল্প করে মানে ভুল পথ থেকে শুদ্ধ পথে যাত্রা, জি, রাতারাতি কিছু করে ফেলেছেন। কিন্তু আমি তো দেখছি যে বঙ্গবন্ধু যখন ক্ষমতাসীন ছিলেন, প্রথমে প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি, ওই সময় তো গ্রামে শহরে এইখানে ওইখানে যেখানেই গেছি আমরা অনুভব করেছি যে সরকার মানে দেশকে একটা সুসংবদ্ধ অবস্থায় আনতে পারেননি। সারা দেশ জুড়ে দেখি বিপুল অধিকাংশ লোক সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী। বঙ্গবন্ধু কথাটাও তো তখন আসছিল, কিন্তু এখন শেখ হাসিনার শাসনকালে যেরকম মানে বড় করে আনছেন অনেকে, এরকমটা তো ছিল না। তো আমার মনে তীব্র আঘাত যে দুর্নীতি বিরোধী আন্দোলন করে তো ন্যায় নীতি আসবে না, এবং ন্যায় নীতির জন্য যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি দরকার এই দৃষ্টিভঙ্গিটা আমি আমাদের দেশে খুঁজে পাই না। আমি নৈতিকতা, শ্রেয়নীতি ও দুর্নীতি এই সম্পর্কে তখন পত্রিকা ছিল দৈনিক বাংলা, তাতে কোন বিশেষ সংখ্যা একটা আর্টিকেল ছাপলাম। আমার বন্ধু বান্ধব বিশেষ করে বামপন্থী শিবির থেকে, ছাত্রলীগ, আওয়ামী লীগ ধর থেকে এসে আমাকে বললো যে আপনি কি কাজ করছেন, এই মোল্লা মৌলবীদের বিষয়ে কেন যাচ্ছেন? এত দেশ যে দিকে চলে যাবে, সাম্প্রদায়িক নেতৃত্বের দিকে চলে যাবে। আমি নানাভাবে বোঝাবার চেষ্টা করছি যে মোল্লা মৌলবীদের একটা ধর্মীয় সংস্কৃতি তারা বলেন আছে, কিন্তু মানবতার সংস্কৃতি আজকে একজন যিনি গণতান্ত্রিক তিনি কি করে তার নিজের পরিবারের, জাতির, রাষ্ট্রের উন্নতি করবেন, এরকম একটা সংস্কৃতি অত দরকার। জি, আপনার কথা একদম স্পষ্ট। আমি গেলে হয়তো আমাদের উন্নতি হবে। জি, আপনার কথা একদম স্পষ্ট। আমি বলুন সৈয়দ ইশতিয়াক রেজা আপনার মূল্যায়নটা শুনতে চাই। বিশেষ করে আমরা যাদেরকে একদম ফোকাস করে এই আলোচনাটা করছি সেখানে আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছেন তারা কথা বলেননি। যারা কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পর্যায়ে কথা হয়েছে এবং ক্ষমতাসীনদের অর্থমন্ত্রীও কথা বলেছেন। সেখানে এই দুইজনের কথা যারা বলা হচ্ছে তাদের বিষয়ে তারা স্পষ্ট করে বলছে যে তাদের যদি অপরাধ থেকেই থাকে সেটা প্রোটেক্ট করতে যাবে না সরকার। এখন বাঁচানোর কথা বলা হচ্ছে সরকারের, কিন্তু এই সরকার যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ শাসন আমলেই তো আসলে পদে থেকে এই ঘটনাগুলো কর্মকাণ্ডগুলো হয়েছে, সেটার দায় আসলে ক্ষমতাসীনরা এড়াবে কী করে? অনেক ধন্যবাদ। দেখেন, দায় যেটা বললে যে দায় কার, দায় বোধ থাকলে না চিন্তা করতে পারতো দায় কার। দায়বোধের জায়গাটাই আমরা তৈরি করতে পারিনি। আমাদের শাসন কাঠামো যারা পরিচালনা করেন তারা কোনো কিছুর জন্য কোনো দায় নিতে চান না আসলে। কিন্তু এটা অনেকটা এরকম হয়ে গেছে যে মানে সব কিছুকে উদাসীন চোখে দেখা, যেটাকে ইংরেজিতে বলে ইনডিফারেন্ট। আমি এর মধ্যে নিজেকে জড়িত করব না। একটা সেনাপ্রধান তিনি এই সরকারের আমলে ছিলেন, তাকে অন্য একটা দেশ স্যাংশন দিল, এখানে সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু বাস্তবতা হলো যে একটা অবরোধ এসছে তার উপরে একটা নিষেধাজ্ঞা এসছে। এখন তিনি তো এই সরকারেরই সেনাপ্রধান ছিলেন এই সরকারের আমলে, ফলে স্বাভাবিক কারণে এটা একটা প্রশ্ন উঠবে। এই কারণে আরও বেশি প্রশ্ন উঠবে যে একই সাথে পুলিশ বাহিনীর প্রধান সম্পর্কে প্রশ্ন উঠছে, এবং তিনি যখন পুলিশ প্রধান ছিলেন তখন তিনি মানবাধিকার লঙ্ঘনের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন। তাহলে দুটা বাহিনীর প্রধানকে নিয়ে যখন আলোচনা ওঠে দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে, তখন স্বাভাবিক কারণে সরকারের উপরে এই প্রশ্নটা এটা আসতে পারে। শুধু বেনজিরের কথাই যদি বলি যে একটা মানুষ কি করে সম্ভব এক জীবনে এত সম্পদ আয় করা, এবং রাষ্ট্র ব্যবস্থায় যে তাকে এটা সুযোগ করে দিয়েছে এতে কোনো সন্দেহ নাই, এবং কতটা বেপরোয়া একটা মানুষকে করে দিতে পারে সে তার একটা প্রমাণ এটি। আমি যেটা বলবো যে আসলে ক্ষমতা কাঠামোকে এরাই নিয়ন্ত্রণ করতো, যদিও দেশে একটা রাজনৈতিক নেতৃত্ব আছে, আসলে এরাই চালাতো।
ফলে এরা যা ইচ্ছা তাই করেছে এবং এরা ধরে নিয়েছে যে এদের কিছু হবে না, ক্ষমতায় থাকাকালীন হবে না, অবসরে গেলেও কিছু হবে না। এইরকম একটা কমপ্লেসেন্ট জায়গা থেকে, আত্মতুষ্টির জায়গা থেকে এই কাণ্ডগুলো করেছে। ফলে এখানে আসলে খুবই দুঃখজনক যে স্যার যেটা বলছিলেন যে দুর্নীতির কথা যারা বলে তারা কি কখনো ন্যায় নীতির কথা বলে? আসলে কোনোটাই তারা বলে না। দুর্নীতি বিরোধী কথাটা অনেকটা রোমান্টিসিজমের আকারে বলে, কিন্তু বাস্তবে দুর্নীতি দূর করার কোনো চেষ্টা তাদের ভিতরে নেই। অর্থমন্ত্রী যা বলেছেন সেটাও খুবই অদ্ভুত কথা, যে সেনাবাহিনী নাকি ব্যবস্থা নেবে, সরকার নেবে না। সেনাবাহিনী তো সরকারের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। সেনাবাহিনী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি বাহিনী। একটা অবসরপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনী কি করে নেয়? যিনি বাহিনীটাকেই নেতৃত্ব দিয়েছিলেন, তাই না? তিনি তো এই বাহিনীটাকে নেতৃত্ব দিয়েছেন। নিলে নিতে পারে কে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ সরকার। সেনাবাহিনী হয়তো তখন এগিয়ে আসবে তার ব্যাপারে তদন্ত সহযোগিতার ক্ষেত্রে। পুলিশের এই ব্যাপারেও কিন্তু সরকার কোনো উদ্যোগ নেয়নি। যে কোনো কারণেই হোক, একটা পত্রিকায় রিপোর্ট এসছে, তারপরে ব্যারিস্টার সুমন এটাকে দুদকের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে। দুদক এখন উদ্যোগী হয়েছে। দুদককে যদি সরকার স্বাধীনই বলে থাকে, তাহলে সরকারই এখানে সবকিছু করছে, এটা ভাবার কোনো কারণ নাই। এবং দুদকও কিন্তু অনেকটা বাধ্য হয়েই করেছে, কারণ এই একটা বিষয় আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। জাতীয় সংসদের একজন সদস্য তাকে দুদকের বারান্দা পর্যন্ত এটিকে নিয়ে আসছেন। যদিও আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, দুদকে এটিকে তোলার সাথে সাথে বেনজির আহমেদের এই ইস্যু সহ সামগ্রিকভাবে আজিজ আহমেদের ইস্যু জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত। আপনি একটা কথা বলছিলেন যে অবসরে গেলেও হবে না। কেন অবসরে গেলে হবে না? কেন? তারা মনে করছিল, কারণ তারা বিলীন হয়ে গেছিল ক্ষমতার কাঠামোর মধ্যে এমনভাবে, তারা ভাবতেন তারাই দেশ চালাচ্ছেন, তাদের হাতেই দেশ, তারাই সবকিছু নিয়ন্ত্রক, তারাই নিয়ন্ত্রক, এটা মনে করেছিলেন। কিন্তু অর্থমন্ত্রীর কথায় যেটা ছিল যে তিনি মনে করেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আদালতের মাধ্যমে দুদককে দিয়ে। আপনি শুধু দুদকের উপর কতটা বিশ্বাস পান? পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমি দুদিন আগেও এই আলোচনার সময় সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আসলে এটা আসলে কতটুকু এখতিয়ার রাখে। তিনি বলছেন যে হ্যাঁ, হয়তো তাদের এখতিয়ার থাকতে পারে, তা ডাকতে পারেন, কিন্তু তিনি বিশ্বাস করেন না এটা যে হবে। এখতিয়ার আছে, জি, কারণ মন্ত্রণালয় চাইলে অবশ্যই একটা পূর্ণ তদন্ত করতে পারে, তার সম্পদের বিবরণ নিতে পারে, তিনি কি যেভাবে কাজ করেছে, যে প্রসঙ্গগুলো এসছে, যে ঠিকাদারি বিষয়গুলো এসছে, যে কন্ট্রাক্টের চুক্তির কথাগুলো এসছে, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসলে একটা পুনঃতদন্ত করতেই পারে, বা প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা ব্যাখ্যা তো চাইতেই পারে, কিন্তু করবে কিনা সেটা আমি নিশ্চিত নই। জি, আমি বরং এই ফাঁকে আমাদের সাথে জেনারেল শামীম কামাল আছে, তার কাছ থেকে শুনে আসি যেটা অর্থমন্ত্রী বলেছিলেন আসলে সেনাবাহিনী চাইলে এটা করতে পারে। আমি বরং জেনারেল শামীম কামাল, আপনার বিশ্লেষণটা শুনি। আপনি যদি একটু আমাদেরকে পরিষ্কার করেন যে আসলে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে ওঠা অভিযোগগুলো আছে সেটা আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিভাবে আসলে এটা তদন্ত হবে, যেটা অর্থমন্ত্রী বলছিলেন যে বিচার সম্ভব আসলে সেখান থেকে, এটা যদি আমাদের পরিষ্কার করেন। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং আজকের সহ আলোচক, বিজ্ঞ আলোচক যারা আছেন। এখানে বিষয়টা খুবই স্পষ্ট যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলি এসছে তারা অবসরে আছেন এখন, এবং সেনাবাহিনী এটা কারো ব্যক্তির কোনো ধরনের অপরাধ, কোনো ধরনের দুর্নীতির দায় সংগঠন কোনোদিনই নেবে না। সো এখানে তারা যখন এলপিআর পিরিয়ড ক্রস করে ফেলেন, তখন আর মানে বাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ খুবই কম, বা একেবারে নাই বললেই চলে। সো আমরা যেটা দেখেছি, যে প্রসঙ্গটা উঠেছে যে ক্ষমতা থাকাকালীন সময়ে ওনারা ক্ষমতার অপব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি, সেই জন্য এটা রাষ্ট্রীয় কাঠামোতেই এর ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পেলাম যে এই ঘটনার পরে একজন আইনজীবী হাইকোর্টে রুল চেয়ে রিট করলেন, এবং তারপর থেকে দুদক নড়ে চড়ে বসেছে। সো এটা ব্যাপারটা এরকমই হবে। আমি মনে করি না যে এর সংগঠন যেটা আছে, পুলিশ বাহিনী হোক বা সেনাবাহিনী হোক, সেখানে তাদের যদি কোনো দুর্নীতি, কোনো অপকর্ম থাকে, তার কোনো কিছুই আর ওই বাহিনীর সাথে সম্পর্কিত নয়। এবং যদিও এই দুর্নীতি হয়েছে তাদের ক্ষমতায় থাকার সময়, চাকরি থাকার সময়, বাট তারপরেও এটার কোনো ফলো আপ এখন আর বাহিনীর বা সংগঠনের সাথে কোনো প্রকার সংস্রব নেই। সুতরাং এখানে যা করবে এটা রাষ্ট্রই করতে হবে। এখন দেখার বিষয় রাষ্ট্র এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। এখন আমরা দেখলাম যে একজন আইনজীবীর রিটের প্রেক্ষিতে দুদক নড়ে চড়ে বসেছে, অন্যান্য বিষয় একটা পর একটা। এখন রাষ্ট্রের হাতেই সবকিছু, রাষ্ট্র সবকিছুই জানে এবং রাষ্ট্রের কাছে সব ব্যবস্থাই আছে।
সো এখানে আমি মনে করি যে সংগঠনকে দোষারোপ করার কোনো বিন্দুমাত্র সুযোগ আছে। জি, আরেকটা বিষয় যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আসলে তলব করার সুযোগ আছে কিনা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে? আছে বলতে, এটা যদি উনি চাকরিরত থাকতেন তাহলে সব সময় এটা আছে, কিন্তু অবসরে যাওয়ার পরে সে সুযোগটাও নেই। অবসরে যাওয়ার পরে সেই সুযোগটা নেই। এখন আমি যদি একটু প্রফেসর এখানে একটু ডিফার করি জি প্লিজ শামীম সাহেবের সাথে, সংসদীয় মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, সেটা যে মন্ত্রণালয় সংক্রান্ত হোক, যে কোনো ব্যক্তিকে গেলে সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে তাকে যেতে বাধ্য। সংসদ ডাকতে পারে যে কোনো, এমনকি সাবেক প্রধানমন্ত্রীকে ব্রিটেনে ডাকার নজির আছে। ওকে ওকে, ঠিক আছে। শামীম কামালকে এই বিষয়ে কিছু যোগ করবেন নাকি আমি একটু প্রফেসর ফজলুল হকের কাছে যাব? না, বিষয়টা হচ্ছে এরকম যে চাকরিরত অবস্থায় আমরা যারা বাহিনীতে চাকরি করেছি তারা আর্মি অ্যাক্টের অধীনে, এই আর্মি অ্যাক্টটা ততক্ষণ কার্যকর যতক্ষণ আমরা PLR এ থাকবো। এরপরে সংসদীয় কমিটি যে কোনো বিষয়ে ব্যবস্থা নিতে পারে, বা তার জন্য আমার মনে হয় যে এটা যথাযথ মানে অথরিটি নয়। এর জন্য অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা বা অন্যান্য তদন্ত কমিটি, বিচার বিভাগ কমিটি, এগুলি থাকতে পারে আমার ধারণা। কিন্তু যেহেতু অবসরে চলে গেছেন, তাকে আর বাহিনীতে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজটা কি মূলত এখানে সমন্বয় করা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে কোনো কেনাকাটার সাথে পাবলিক অ্যাকাউন্টস জড়িত, তো সুতরাং এটার সাথে যে কোনো পর্যায়ে ডাকতে পারে যে এই কেনাকাটাটা হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে, এখানে আমরা অমুককে চাই, এটা করা যেতে পারে। কিন্তু আমার মনে হয় প্রশাসনিক ব্যবস্থার মতো নেওয়ার অবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির কাছে নাই। জি, উনি বলছেন ডাকতে পারে, কিন্তু ডাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মিস্টার হক, আপনার কিছু মনে হয় যে প্রফেসর হক যে ধরেন যে কথা বলছিলেন যে এখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে কাঠামোগুলো বা যে সংস্থাগুলোকে আমরা আসলে তাকিয়ে থাকি যে এরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে নিয়ে আপনি আসলে কত আশাবাদী? ধরুন দুর্নীতি দমন কমিশনের কথাই বলি বা উচ্চ আদালতের কথা বলি, কাদেরকে নিয়ে কত আশাবাদী আপনি? একটা কথা হলো যে দুর্নীতি কথাটা 19 শতকের প্রথম দিক থেকেই বাংলা ভাষায় বলা হচ্ছে, ইংরেজিতে করাপশন এই শব্দটা 19th সেঞ্চুরির প্রথম দিক থেকেই। তখন কিছু বইপত্র বেরিয়েছিল, কিছু পত্রপত্রিকা বেরিয়েছিল, ওইগুলোতে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, দুর্নীতি, অনাচার কি করে একটা সুস্থ অবস্থায় যাবে। তখন শাসক বিদেশি, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ গভর্নমেন্ট, ভারতের পরিচালক ইত্যাদি নিয়ন্তা। তো ওই অবস্থার মধ্যে সাধারণভাবে ইংরেজ যারা কর্মকর্তা কর্মচারী, তাদের মরালস আমাদের দেশীয় লোকদের চাইতে অল্পটা হলেও উন্নত ছিল। তারা যে এরকম দীর্ঘ প্রায় 200 বছর শাসন করলো, এটা শুধু শক্তির বলে করেননি। রামমোহন, বিদ্যাসাগর, যারা সেই কালের শ্রেষ্ঠ মনীষী, তাদের সমর্থন ব্রিটিশ সরকার নিয়েছে এবং তারাও ব্রিটিশ সরকারের কাছে গেছেন এই মনে করে যে ব্রিটিশরা যেভাবে ক্ষমতা দখল করেছে, আমাদের চিন্তাধারা, আমাদের সভ্যতার চাইতে তাদের চিন্তাধারা এবং সভ্যতা ভিন্ন, এবং তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেই শিক্ষার পরে আমাদের স্বাধীনতা পরাধীনতার কথা ভাবতে হবে। এখন আমাদের অস্তিত্ব রক্ষা করা, সমৃদ্ধির দিকে যাওয়া, রামমোহনও এটা ভেবেছেন, বিদ্যাসাগরও ভেবেছেন, এবং তাদের কালে আরও অনেকে ছিলেন। বঙ্কিমচন্দ্র এসে আমরা পাই যে বঙ্কিমচন্দ্র অনেকটা রাজনৈতিকভাবে চিন্তা করেছেন, এবং যারা যৌবন বিদেশি, যেমন তুর্কি, পাঠান, মুঘল, এদেরকে বঙ্কিম মনে করেছেন বিদেশি। এবং শুধু বঙ্কিম না, সেই মধ্যযুগের এই চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, এইসব কাব্যে যারা লিখেছেন অন্তত 300-400 বছর ধরে, তারাও এই দিল্লির মুঘল শাসনদেরকে, পাঠান শাসকদেরকে, তুর্কি শাসকদেরকে এবং বাংলার যে শাসক, এদেরকে যৌবন বলেছেন। তো যৌবন কথার অর্থ আমাদের বুদ্ধিজীবীরা এক একজন এক এক রকম করেন। যৌবন কথাটা রামায়ণে আছে, এবং খোঁজাখুঁজি করলে ওই কালের আরও গ্রন্থাদিতে পাওয়া যাবে। যৌবন কথার অর্থ খুব স্পষ্ট, বিদেশি। এই বিদেশিটাই ছিল মানে যুক্তিসঙ্গত কমপ্লেন তাদের। বঙ্কিমচন্দ্র বলি, বিদ্যাসাগর বলি বা রামমোহন বলি, এবং তাদের কালের আরও অনেক লেখকের। তো এই যৌবন কথাটার অর্থ অত্যন্ত স্পষ্টভাবে বিদেশি। এই শাসকেরা শুধু যে মুসলিম ছিলেন এই কারণে এদের বিরুদ্ধে, শুধু এই কারণে তাদের বিরুদ্ধে এরকম মনোভাব লেখকদের মধ্যে দেখা যায়নি। মূল কারণ ধর্ম ভিন্ন, ভাষাও ভিন্ন হতে পারে, কিন্তু ওরা তো বিদেশ থেকে এসে আমার দেশকে দখল করে রাখছে।
এই মনোভাবটা হিন্দু সমাজে শুধু বাংলায় না গোটা ভারতে ছিল। আজকে যে এই আদবানি ছিলেন এখন কি ভারতের প্রধানমন্ত্রী, এই যে রাম মন্দির ভেঙে ফেললেন না, এই মসজিদ ভেঙে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, এবং এইটা প্রতিষ্ঠা যেদিন করলেন মন্দির ভেঙে, সেই দিন তখন আদবানি ছিলেন এই বিজেপির প্রধান নেতা ইন দি ফিল্ড। তিনি ঘোষণা দিলেন আমাদের পরবর্তী লক্ষ্য আগ্রার তাজমহল। আমরা এই বিদেশি বিভাষী যারা, তাদের এইসব বড় বড় দৃষ্টান্ত যদি রাখি, তাহলে আমাদের নিজেদের মনটা ছোট হয়ে যাবে। আমাদের জাতীয় উন্নতির জন্যেই এইগুলো আমরা বিলুপ্ত করে দেব। ওকে, এই যে মনোভাবটা, এইটা 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর আগে থেকে দেখা যায়। ঠিক আছে, আমার জাতীয় আমাদের স্বার্থে আমরা এসব মনোবিদ, কিন্তু আমাদের জাতীয় স্বার্থে আমরা যেসব প্রতিষ্ঠানকে আমাদের সার্বভৌমত্বের প্রতীক ভাবি, বা যেসব প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের চাওয়া পাওয়া অধিকারগুলো মানে আদায় করতে চাই, সেই প্রতিষ্ঠানগুলো তো নিশ্চয় দুর্বল হতে দিতে চাইবো না। সেটা নিয়ে একটু আমার একটু আলোচনা করা দরকার আছে। আমি এটা বিরতি নেই স্যার, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করি। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সৈয়দ ইশতিয়াক রেজা, আমি যে প্রশ্নটি জানতে চাইবো আসলে, যেটা রেখে গিয়েছিলাম, যেটা বলা হচ্ছিল যে সাংবিধানিক সংস্থা যেমন দুদক, এগুলো তারা আসলে বিচারের কথা বলা হচ্ছিল, তদন্তের কথা বলা হচ্ছিল, সেগুলোর প্রতি আপনি কতটা বিশ্বাস পান? এক। আর দ্বিতীয় প্রশ্ন আরেকটা, যখন আমরা মনে করতে পারি যে যখন এই দুর্নীতির বা স্বজনপ্রীতির বা ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগগুলো যখন আমরা ডকুমেন্টারি আকারে বা অনুসন্ধানী প্রতিবেদন আকারে যখন দেখলাম বিভিন্ন আল জাজিরাতে যখন সামনে এলো, তখন আমরা বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকাটাকে আসলে কীভাবে মূল্যায়ন করবেন? আমরা কি সেই সময় এই প্রতিবেদনকে খুব একটা গুরুত্ব দিয়েছিলাম? প্রথমে হলো দুদক সম্পর্কে আমার অভিমতটা হলো, দুদক একটি বর্তমানে বিসিএস প্রশাসন ক্যাডারের সম্প্রসারিত রূপে পরিণত হয়েছে। এটার স্বাধীন সত্তা আসলে সেভাবে আর নাই। এটার যে উইংগুলো ছিল সেগুলো যে স্বাধীনভাবে কাজ করার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। অতি সাধারণ পদেও এখন ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদেরকে এনে বসানো হচ্ছে, এবং এতে করে যেটা হচ্ছে প্রশাসনিক কাঠামোর একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এটি। দুদক এই পর্যন্ত বড় দুর্নীতিবাজ কাউকেই আমরা দেখি নাই যে বড় ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে। এমন সবচেয়ে বড় খাত যেটি ব্যাংকিং খাতে যে বড় বড় দুর্নীতিগুলো ঘটলো, আমরা কিন্তু সেখানে কোনো ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। শেখ আব্দুল্লাহ বাচ্চুর কথাই ধরুন, যে এত কথা আলোচনা হলো, দুদকের কোথাও কিন্তু তার তৎপরতা দেখি নেই। পিকে হালদারের বিরুদ্ধে কখন ব্যবস্থা হলো? যখন তিনি বেরিয়ে গেলেন। কদিন আগে খোদ আমরা ইয়ের কাছ থেকেও, বিচারকদের কাছ থেকেও এই ধরনের কিছু সমালোচনা শুনেছি দুদক সম্পর্কে। আবার দুদকের চেয়ারম্যানও কিছু এমন কথা বলেন যে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং দুদক খুব বড় কিছু করতে পেরেছে, দু একটা কন্ট্রোভার্সিয়াল কেস ছাড়া। ডক্টর ইউনূসকে নিয়ে হয়তো সতর্ক, অনেক বেশি সক্রিয় আছে। জাস্টিস সিনহাকে নিয়ে হয়তো আমরা অনেক বেশি তৎপরতা দেখেছি। কিন্তু বাস্তবে যেটা হলো, দুদক ছোট ছোট দুর্নীতি নিয়ে যতটা সক্রিয়, এই সমস্ত বড় ফিগারগুলোকে নিয়ে সেইভাবে না। জেনারেল আজিজের ব্যাপারে তো দুদক মানে কোনো অংশ নিবে বলেই আমার কাছে মনে হচ্ছে না, কারণ দুদক অপেক্ষা করে যে কেউ মামলা করবে কিনা। কিন্তু দুদক তো চাইলে মোটে কিছু করতে পারে। বেনজিরের ইস্যুটাও দুদক কিন্তু কিছু করতে চায়নি, এটাকে সামাজিক চাপ সৃষ্টি হওয়ার পরে তারা এটা করেছে। এবং আপনি দেখেন প্রথমেই কিন্তু মামলা করে নাই, তারা যেটা করেছে অনুসন্ধান কমিটি করেছে, এখন পর্যন্ত মামলা হয়নি। কিন্তু অন্য যে কারো বেলায় আপনি হলে কিন্তু আপনার বিরুদ্ধে দ্রুত সময় একটি মামলা হয়ে যেত, এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত হয়নি। আল জাজিরা তখন যে প্রতিবেদন প্রকাশ করেছিল, বাংলাদেশের মিডিয়া তাকে গুরুত্ব দিয়েছে কিনা দেয় নেই, এটার বুঝতে হলে আপনাকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতটা বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের গণমাধ্যমের মালিকানার ধরন, এখানকার রাজনৈতিক পরিস্থিতি, মত প্রকাশের বিচরণ ক্ষেত্র, এই তিনটাকে মাথায় নিয়ে বুঝতে হবে যে কেন করে নেই বা করতে পারে নাই। ওকে, ঠিক আছে, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি বরং একটু শামীম কামালের কাছে গিয়ে তারপর আবার স্যার আপনার কাছে আসছি। শামীম কামাল, যে ধরেন এই যে যখন বিষয়গুলো সামনে আসে, ধরেন অনেকেই বলছেন যে ভূ রাজনীতির একটা বড় প্রসঙ্গ আছে। আপনি কি দেখেন যে আমাদের যখন এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আসে বা আমাদের এখানে এই ধরনের অভিযোগগুলো ওঠে, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুজন গুরুত্বপূর্ণ সাবেক প্রধানদের বিরুদ্ধে, সেখানে কি মানে অন্যান্য দেশগুলো আসলে কোনো প্রকার চাপ দিয়ে কোনো কিছু স্বার্থ হাসিল করতে চায় এরকম বিষয়, নাকি আসলে আমাদের আসলে ভাবমূর্তির সংকট হচ্ছে সেরকম কিছু? আপনার বিশ্লেষণটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে আরেকবার। ভূ রাজনৈতিক বিষয়গুলি স্পর্শকাতর এবং একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। কিন্তু আমরা যদি এখন এই দুটা বিষয় লক্ষ্য করি, যে
সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের উপরে স্যাংশন দেওয়া হয়েছে আগে, এবং অতি সম্প্রতি সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রোলটা দেখি আগাগোড়াই স্যাংশনের বিষয়টা, তারা কিন্তু প্রথম থেকে যা বলে আসছে সেটার মধ্যে সীমিত আছে। নির্বাচন কেন্দ্রিক তাদের যে বক্তব্য ছিল যে বাংলাদেশে একটি নিরপেক্ষ, ইনক্লুসিভ এবং এটা ক্রেডিবল ইলেকশন, এটাই তাদের চাহিদা ছিল বা এটা তারা কামনা করে আসছিল, এবং এই কথাটা তারা বারবার বলে আসছে। তো এই জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে, যেমন যদি কেউ নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইত্যাদি ইত্যাদি। তো যে করেই হোক না কেন, নির্বাচন পরবর্তী সময়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্সটা কিন্তু আগের মতোই দেখতে পাচ্ছি। তারা কিন্তু বলেছে যে হ্যাঁ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা এরকম যে তারা বিশ্ব মোড়ল, তাদের স্ট্র্যাটেজি এক এক দেশে এক এক রকম। আমাদের এলাকায় তাদের যেটা স্বার্থ আছে সেটাকে সমুন্নত রাখার জন্য যেভাবেই হোক না কেন সরকারের সাথে তারা সুসম্পর্ক রক্ষা করে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলোতে আমরা যদি এখন স্পেসিফিক্যালি এই দুইটা কেস দেখি, আমরা প্রথম দেখলাম যে কালবেলা নামে একটা কালবেলা পত্রিকায় যখন প্রথম বেনজির আহমেদের সম্পর্কে এই প্রতিবেদন প্রকাশিত হলো, তারপরে কিন্তু এটা নিয়ে আলোচনা শুরু হলো এবং তারপরে রিট এবং সেখান থেকে দুদকের কার্যক্রম শুরু হয়েছে। একইভাবে আমরা সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশন আসলো এতদিন পরে, সেটা কিন্তু আল জাজিরা রিপোর্ট থেকে। এখন কথা হচ্ছে যে রাষ্ট্র এই যে সোর্স অফ যেখান থেকে ইনফরমেশন পাচ্ছে, যে তথ্যগুলি পাচ্ছে, সেটার উপরে কি ব্যবস্থা নেবে, এটা রাষ্ট্রই যথেষ্ট। রাষ্ট্র এটাকে পজিটিভলি আগাবে নাকি এটাকে নেগেটিভ করবে, নাকি ওভারলুক করবে, নাকি দায়িত্ব অস্বীকার করবে, অবশ্যই এটা রাষ্ট্রীয় বিষয়। এবং সেখানে ভূ রাজনৈতিক বিষয়ে আমি মনে করি না যে এই দুজন বাহিনী প্রধানের বিরুদ্ধে অন্য কোনো দেশের বড় কিছু করার আছে। বরং আমি এটাকে এভাবেই বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে অবস্থানে আছে সে অবস্থানেই রয়েছে। সো এখানে ভূ রাজনৈতিক খুব বড় একটা অঙ্ক মেলানো মনে হয় ঠিক হবে না। ওকে, ঠিক আছে, আপনার বিশ্লেষণ একেবারে পরিষ্কার। আমি বরং তাহলে এবার একটু প্রফেসর হক, আপনার বিশ্লেষণটা কীরকম হবে? আমরা যখন এই বিষয়ে জেনারেল আজিজের আমরা আত্মপক্ষের কথা শুনছিলাম, তিনি আত্মপক্ষ সমর্থনে গণমাধ্যমে যখন কথা বলছিলেন, তখন তিনি মনে করছিলেন যে এই ঘটনার মধ্য দিয়ে সরকারকে এক ধরনের বিব্রত করার চেষ্টা হয়েছে। এখন তো তিনি সাবেক হয়ে গেছেন, মানে এখানে সরকার আসলে কিভাবে বিব্রত হলো? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী যেসব শক্তি, তারা কিন্তু বর্তমানে আওয়ামী লীগের শাসনকে রাখতে চায় না ক্ষমতায়, নানান কাজে কর্মে। এই যে ইলেকশন গেলেও সেই সময় আমেরিকা থেকে লোক এসে, ইউরোপীয় ইউনিয়নের অনেক লোক এসে ক্রমাগত সরকারকে চাপ দিচ্ছে। রিসেন্টলি এসে যে আলোচনা করে গেলেন, সেখানে তো তিনি সম্পর্ক এগিয়ে নিতে চান, যদিও তাদের নির্বাচনে আছে। এটাকে ডিপ্লোম্যাটিক ভাষা, ডিপ্লোম্যাটিক ভাষা। ওকে, ফাইন। এবং যেটা প্লেন ট্রুথ এবং ডিপ্লোম্যাটিক মানে মত, এর মধ্যে সবসময় সাম্য থাকে না, ভিন্নতা থাকে। তো এই ডিপ্লোম্যাটিক যে ধারণা, মত চাপিয়ে দিতে চায়, এটা আমাদের দেশের রাজনীতিবিদদের আরও স্পষ্টভাবে মনে করা উচিত। এইখানে আমেরিকাকে তো ডেকেও আনা হয়েছে, কোনো দল ডেকে আনছে না, পত্রিকার, দৈনিক পত্রিকার খবরে দেখতে। এই যে ডেকে আনা, এটা তো রাষ্ট্রের প্রতি, জাতির প্রতি কোনো মমতা থাকলে, নিজেকে জাতির অন্তর্গত ভাবলে এরকম তো পারা যায় না। আর আমাদের রাজনীতি অনেক আগে থেকেই, অর্থাৎ আমরা যদি 72 থেকে ধরি যে আমাদের নতুন আরম্ভ, নতুন জীবন, নতুন সমাজ ব্যবস্থা, তাহলে দেখবো যে এটা তো সেই দিকে যায়নি, গোলমেলে অবস্থায় গেছে। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, ওই তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সদস্য সংখ্যা অত্যন্ত কম অ্যাসেম্বলিতে। তো এর মধ্যে একদিন ওই পন্নী পরিবার, টাঙ্গাইলের হুমায়ুন খান পন্নী বোধহয়, সেই ভদ্রলোক ডেপুটি স্পিকার হিসেবে সভাপতিত্ব করার জন্য চেয়ারে বসছেন স্পিকারের অনুপস্থিতিতে। এখন একজন আওয়ামী লীগের সদস্য, তাদের সংখ্যা কিন্তু একেবারে কম, 20-এরও কম, একজন দাঁড়িয়ে বললেন যে, হুমায়ুন খান পন্নী সাহেব, আপনি যে এই চেয়ারে বসলেন, আপনার কী অধিকার এই চেয়ারে বসার? তো একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন, বললেন যে আমি তো ইলেকশনে জিতে পার্লামেন্টে আসছি। আপনি তো 8 মাস আগেও পাকিস্তানের একজন অ্যাম্বাসেডর ছিলেন অমুক দেশে,
আপনি নাগরিক হলেন কবে বাংলাদেশের এবং কিভাবে ইলেক্টেড হলেন? আপনি তো আগাগোড়া সবটাই এই প্রসেসে সম্পূর্ণ অন্যায়, ভুল। তখন ওই স্পিকার, ডেপুটি স্পিকার যিনি চেয়ারেছে, বেশি কথা না বলে নেমে গেলেন এবং এইটা একটা বিতর্ক সৃষ্টি করলো। পত্রপত্রিকায় অনেক কথা লেখা হলো যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক নেতাদের এবং যারা আমাদের উচ্চপদস্থ প্রশাসকদের এটা কোনো মনোযোগ নাই, সেই কারণে এরকম ঘটনা ঘটতে পারে। আপনি যে পুরনো কথাটা বললেন, সেই কথাটা আমি রিসেন্টলি ধরেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তার কণ্ঠেও এই বিষয়টা আসলো। তিনিও বলছিলেন যে বিগত সময় রাজনৈতিক নেতৃত্বের সার্বভৌমত্ব যেটা আছে সেটা চলে গেছে। তিনি বলছিলেন যে আগে রাজনৈতিক উচ্চবর্গীয়রা ছিলেন, কর্পোরেট জগতের উচ্চবর্গীয়রা ছিলেন, এখন রাষ্ট্রযন্ত্রের উচ্চবর্গীয়রা যুক্ত হচ্ছেন। এই নতুন গোষ্ঠীর কেউ কেউ উর্দি পড়া, আবার কেউ কেউ উর্দি ছাড়া। না, এই কথাটা ঠিকই বলেছেন তিনি, দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ ঠিকই বলেছেন কথাটা। কিন্তু এই ঠিক কথাটা অবলম্বন করে থাকলে আমাদের কর্তব্য সবটা সাধিত হয় না। একজন বুদ্ধিজীবী হিসেবে হোক, অথবা নাগরিক হিসেবে হোক, অথবা পলিটিশিয়ান, আরও অনেক দায়িত্ব ব্যক্তি থেকে আরম্ভ করে নেতাদের আছে। তো সেই সব বিষয় তো আমাদের পূর্ণ হচ্ছে না। আরেকটা হলো বাংলাদেশের নাগরিক জন্মগতভাবে, কিন্তু পছন্দগতভাবে তিনি আমেরিকার নাগরিক, অথবা কানাডার নাগরিক, অথবা অস্ট্রেলিয়ার কোনো রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশের তো তার কোনো ইয়ে থাকা দরকার কথা না। এই কোনো গুরুত্বপূর্ণ কোনো পদে তিনি দাঁড়াতে পারবেন না। ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার বলি, মন্ত্রী বলি, রাষ্ট্রপতি বলি, একটা অ্যাডমিনিস্ট্রেশন, আরও বিভিন্ন ক্ষেত্রে কোনো সরকারি চাকরিতে তিনি থাকতে পারবেন না, এবং তার আরও লিমিটেশন আছে। এই কথাগুলো পাকিস্তানকালে, পাকিস্তানের কনস্টিটিউশনে আমরা যখন খুব স্পষ্টভাবে লেখা ছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে এই কথাগুলো সংবিধানে লেখা নেই, হয়তো আলাদা আইন করেছে। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক অনেককে জিজ্ঞেস করেছি যে একজন বাংলাদেশের নাগরিক অন্য দেশে গিয়ে নাগরিক হলে বাংলাদেশে তার কি কোনো ক্ষমতা, সুযোগ খর্ব হয়? কেউই এই কনস্টিটিউশন দেখে খোঁজাখুঁজি করে কিছু বের করে দিতে পারেননি। এর মধ্যে দেখলাম এইবার প্রথম 4-5 জন ক্যান্ডিডেটকে ইলেকশন কমিশন তাদের ক্যান্ডিডেট বাতিল করেছেন। কেন? যে তারা বাংলাদেশ দ্বৈত পাসপোর্ট, অন্য রাষ্ট্রের ওই নাগরিক। তো এই ঘটনা তো এর আগের ইলেকশনে এই ইলেকশনে যদি আপনি তাকান, এখানেও দেখবেন যে এমন এমন মন্ত্রীরা আছেন যাদের হলফনামাতে সম্পদের বিশাল রকমের গরমিল আছে, সেটাও তো বাতিল করেনি। সেটাও বাতিল করে, এবং একজনকে বাতিল করেছে দ্বৈত পাসপোর্টের জন্য নির্বাচন করতে পারে না, না সেটা আবার পরবর্তীতে সংরক্ষিত আসনে এসেছে। আমি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল ঐতিহ্যবাহী আওয়ামী লীগ, তাদের মধ্য থেকে আমরা সবচেয়ে বেশি সচেতনতা আশা করি এবং কার্যকারিতা চাই। কিন্তু সেই দলের আমলে যদি এরকম গুরুত্বপূর্ণ মানুষরা অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, অতি গুরুত্বপূর্ণ কিছু কাজ করে বসেন যেগুলো আসলে নীতির বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে, এমনকি অপরাধের সাথেও, সেক্ষেত্রে আমাদের আসলে ভবিষ্যৎ করণীয় কি? আমাকে সময় দেবেন, আমি একটা বিরতি নিই, বিরতির পর এসে আলোচনা করবো। নেব ছোট্ট বিরতি, ফেরত একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সৈয়দ ইসলাক রেজা, যেটা আলোচনা করছিলাম, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আসলে খুঁজব। এখন ধরেন আমরা এই দুইজন সাবেক কর্মকর্তার নানান বিষয়ে কথা বলছিলাম, কিন্তু এই প্রশ্নটাকে ওঠা অস্বাভাবিক যখন বলা হচ্ছিল যে ক্ষমতায় থাকাকালীন তারা এই সেই কাজগুলো করছিলেন, এই কর্মকাণ্ডগুলো করছিলেন, এসব বিপুল বিত্ত বৈভব তৈরি করছিলেন, তখন কি বাকি সবাই ঘুমাচ্ছিল? এরকম কি বিষয়টা? মানে একটা কথা দেখেন, তারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত এবং ক্ষমতা কাঠামো থেকে তাদের প্রতি প্রশ্রয় ছিল। ওকে, সুতরাং এটা ভাইস ভার্সা পুরো ব্যাপারটা। প্রশ্রয়টা কেমন? যে তারা অনেক কিছু করেছে, সুতরাং এগুলোকে ওভারলুক করতে হবে। আচ্ছা, এবং ইভেন এটা একটি পলিটিক্যাল স্বার্থে, রাজনৈতিক স্বার্থে? অবশ্যই ক্ষমতা কাঠামোর স্বার্থটাই তো রাজনৈতিক স্বার্থ। সুতরাং ক্ষমতা কাঠামো থেকে একটা প্রশ্রয় তো ছিলই। এবং দুর্নীতি হলো এমন একটা জিনিস, এটা সেলফ রিএনফোর্সিং, অর্থাৎ সে কিন্তু স্বশক্তি বৃদ্ধি করে, নিজের মতো করে শক্তি বাড়িয়ে ফেলে, এবং যার কারণে দুর্নীতিটা আকর্ষণীয় হয়ে যায় অনেকের কাছে। তারা মনে করে ক্ষমতা দুর্নীতি একাকার, এবং এটা করতে পারার মধ্যেই এক ধরনের কৃতিত্ব আছে। কিন্তু জিনিসটা আকর্ষণীয় কি থাকলো? মানে এখন যদি আমরা হিসাবের খাতায় বসি, তাহলে আজিজ সাহেব বা বেনজির সাহেব কি পেলেন?
পেলেন সামাজিক কিছু হয়তো কিছু সময়ের জন্য কিছু তিরস্কার পাচ্ছে হয়তো মিডিয়ার মাধ্যমে, বা তাদের সম্পদ কি কেড়ে নেওয়া হয়েছে? কিছু হয়নি। তারা যথারীতি তাদের জীবন, তাদের যে বিলাসী জীবন, সেগুলো তারা চালিয়ে যাবেন। তাদের সন্তানদেরও কিছু হবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, সাময়িকভাবে কিছু বদনাম হচ্ছে, আমেরিকা যাবেন না আজিজ সাহেব, হয়তো অন্য কোথাও যাবেন। কিন্তু আমাদের স্বার্থে তো আমাদের একটা বিশ্বাসযোগ্য তদন্ত দরকার। আমাদের যেটা দরকার সেটা হলো যে কোনো, সেটা ব্যাংকিং খাত হোক, সরকারি পরিকাঠামো হোক, যেখানকার দুর্নীতি তাকে প্রশ্রয় না দেওয়া। কিন্তু সমস্যা হলো আমাদের রাজনৈতিক নেতৃত্ব এত বেশি দেউলিয়াত্বে বরণ করেছে, প্রশাসনের আমলাতন্ত্রের কাছে এত বেশি নতজানু হয়েছে যে নিজে আর কিছু করতে পারছে না। দরকার হলো একটা সামাজিক ঘৃণা, একটা সংগঠিত সামাজিক আন্দোলন, যেটা নাগরিক সমাজ থেকে আসবে, যেটা স্যার গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন জায়গায় আমি দেখলাম বলার চেষ্টা করেছেন। সমাজের ঘৃণা প্রয়োজন, সাময়িক কোনো ঘৃণা নয়, একবারে তিরস্কার, ঘৃণা, দেখলে লোকটাকে বলতে হবে তুই দুর্নীতিবাজ, এরকম একটা ঘৃণার জায়গায়। আমাদের কি সামাজিক শক্তিটা আছে? নাই। কিন্তু নাই বলে যে বসে থাকা, আমাদের এখানে এখনো কণ্ঠক্ষীণ হলো বাম শক্তিটা আছে। আমাদের এখানে একটা নাগরিক সমাজ আছে যারা অনেক সক্রিয় আছে, অনেক বোধসম্পন্ন আছে, তাদের আসলে এগিয়ে আসা উচিত। কতকাল আর দূরে বসে দেখবে? সেই নাগরিক সমাজে তো অনেককেই দেখি তারা এক ধরনের বলেই বসেন, অনেকেই বলে বসেন যে তারা এক ধরনের ভয় সংস্কৃতির মধ্যে আছেন। এমনকি তারা তাদের কতটুকু তারা বলবেন সেটারও একটা পরিসীমা। আচ্ছা, তারা যতটুকু বলেন সেটা অন্তত বলেন। আচ্ছা, সেটা অন্তত বলেন। জি, আমি তাহলে একটু যেতে চাই মোহাম্মদ শামীম কামাল, আপনি যদি আপনার বিশ্লেষণটা দেন যে আমাদের সামনে তো বেশ কয়টা ঘটনা খুব দ্রুততার সাথে সামনে এলো। একজন এমপির ঘটনা এলো, আজিজ সাহেবের ঘটনা এলো, বেনজির সাহেবের ঘটনাগুলো এলো। এখন এই বিষয়গুলো আসলে আমাদেরকে কি ইঙ্গিত দেয়, আপনি কি বিশ্লেষণ করবেন? এবং সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন যে একটা সামাজিক আন্দোলন দরকার, সেইটা আসলে ক্ষেত্রে সামাজিক ঘৃণাও দরকার, সেই বিষয়ে যদি আপনার মন্তব্যটা করেন। ধন্যবাদ আপনাকে। আমি সম্প্রতি যে সাংসদ খুন হয়েছেন বা মানে নিখোঁজ হয়েছেন সে বিষয়ে যাব না। আজকের যে বিষয়টা, অবশ্যই সার্বিক দিক থেকে এই ইন্ডেক্সগুলি আমাদের জন্য অত্যন্ত ভয়াল কিছু সংকেত দিচ্ছে। এটা কোনো সুস্থ সামাজিক বা কোনো রাজনৈতিক অবস্থা নয়, এটাই একটা ইন্ডিকেট করে। বাট আমি যে বিষয়টা আসতে চাই, যে সাবেক দুজন বাহিনী প্রধানের ব্যাপারে যে স্যাংশন এবং সেটা নিয়ে প্রসঙ্গ আসছে, দেখুন এই বাহিনী প্রধানরা কিন্তু চুক্তি ভিত্তিক নিয়োগ, 3 বছরের জন্য তারা নিয়োগ পান। তাদের নিয়োগের আগে রাষ্ট্র তাদের বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং তাদের সকল ধরনের প্রয়োজনীয় ডেটাগুলি কালেকশন করে। সেখানে গভর্নমেন্টের সাথে অ্যালাইনেশন কিরকম, তার পারিবারিক ঐতিহ্য কিরকম, দলীয় সমর্থন কিরকম, ইত্যাদি ইত্যাদি সবকিছু বিবেচনা করা হয়। এটা বাংলাদেশ বলে নয়, পৃথিবীর সব জায়গায় তাই করা হয়। কিন্তু কথা হচ্ছে যে যখন ক্ষমতায় থাকেন তখন কিন্তু কে দুর্নীতি করলেন কি করলেন না সেটা বোঝা যায় না, বোঝা যায় পরে। কারণ ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে কেউ যদি কিছু বলতে যায়, তা ডেফিনেটলি সেটার একটা বিরূপ একটা প্রতিক্রিয়া বা আচরণ করতেই পারে। আপনি দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সময় যে বিশৃঙ্খলা হলো, সে সময় চিফ অফ জয়েন্ট স্টাফ, মানে মার্কিন যে সশস্ত্র বাহিনী প্রধান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনারেবল প্রেসিডেন্ট, আমরা ততক্ষণই আপনাকে শুনবো যতক্ষণ পর্যন্ত আপনার আদেশগুলি সাংবিধানিক। যখন আপনি সংবিধানের বাইরে কিছু করবেন তখন কিন্তু আমরা কিছু করব না। তাহলে এই পর্যায়ের নৈতিক সাহস এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের রূঢ় বাস্তবতা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন তাদেরকে নিয়োগ দেওয়া হয় তখন সরকারের এজেন্ডা বাস্তবায়ন তাদের একটা প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সরকারের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে না পারে তাদেরকে কখনোই এই পজিশন দেওয়া হবে না, বা তাদেরকে এটা মানে তাদেরকে পরবর্তীতে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। এখন বিষয়টা হচ্ছে যে ঘটনা উত্তর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুইজন বাহিনী প্রধানের বর্তমান যে সরকারি কাঠামো আছে তার মধ্যে কি এরকম মানুষ নাই? এনারা যখন অবসরে যাবেন তখন অনেকের অনেক কিছু থলে বের হয়ে আসবে, কিন্তু মানুষকে সর্বোচ্চ পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের অন্যান্য প্রশাসনিক, তাদের পেশাগত দক্ষতা অনেক সময় মাপকাঠি নয়, অনেক সময় রাজনৈতিক বিবেচনা বা পারিবারিক ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি। এবং এই জিনিসগুলি আমাদের একটা বড় ধরনের দুর্বলতা। সেখানে আপনি সৎ, সাহসী, পেশাদার মানুষকে জায়গা মতো আসা
আমার মনে হয় করাটা বাতুল। এখন পর্যন্ত আমরা ওইটা আসছি, এবং আমি ইস্তেক ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে সম্প্রতি যে ঘটনাগুলি ঘটছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর সব ইন্ডেক্স প্রদর্শন করছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রফেসর হক, যেটা শুনছিলেন যে বলা হচ্ছিল যে যেই পদগুলোতে নিয়োগ, তিনি আসলে ক্ষমতা কাঠামোকে পারপাস সার্ভ করবেন, যে ক্ষমতাসীনদের পারপাস সার্ভ করবেন, তাহলে যিনি পারপাস সার্ভ করবেন তাকে এই ধরনের গুরুত্বপূর্ণ পদ বা তার বিষয়ে আসলে খোঁজ খবর না নিয়ে বা নেয়ার পর বসিয়ে তার কাছ থেকে আমরা আসলে কী পাবো। আর পাশাপাশি আরেকটা, যেহেতু আমাদের সামনে যে নিষেধাজ্ঞা স্যাংশনগুলো আসছে অলমোস্ট সবগুলোই তো বিদেশি প্রেসক্রিপশন, এখন এই প্রেসক্রিপশন দিয়ে আসলে আমাদের রাজনীতি কি বদলাবে? না, বদলাবে না, অন্য কিছু করতে হবে। যত চিন্তা হচ্ছে দুর্নীতি দমনের জন্য, অনাচার দমনের জন্য, তার সবটাতেই যারা লিখছেন, বলছেন, বক্তৃতা করছেন, বিবৃতি দিচ্ছেন, একটা বিষয় আছে, শাস্তির ব্যবস্থা আরও কঠোর করলে এটা দমন হবে। এবং ওই যে মাঝখানে 1 বছর 11 মাস জরুরি অবস্থার সরকার ছিল, সেই সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে কয়েকজন সমস্ত শক্তি দিয়ে রাত দিন বলছেন যে আমরা চিরকালের জন্য দুর্নীতি দমন করে যাব। চিরকালের জন্য দুর্নীতি দমন করা যাবে না। দমনের বিষয়টা নিয়ন্ত্রণের বিষয়। নিয়ন্ত্রণের বিষয়। আচ্ছা, এখন শুধু দমনমূলক নিয়ন্ত্রণের ব্যবস্থা করে হবে না, এখানে একটা নৈতিক বিবেচনা দরকার। যে ইন্ডিভিজুয়াল রাইটস সম্পর্কে সেই জাতিসংঘে 48 সনে যে কথা লেখা ছিলেন, আমেরিকা তো সেইটা নিয়েই কারবার করছে সারা দুনিয়ায় রাজনীতি, ওইটাতে হবে না। ওই ডিক্লারেশন আমরা মানি, আমরা জাতিসংঘের সদস্য, কিন্তু তারও অতিরিক্ত কিছু লাগবে আমাদের অবস্থা মনে করে। সেই অতিরিক্ত কিছুর চিন্তা, এখন তো বুদ্ধিজীবী নাই, বিশিষ্ট নাগরিক হয়ে গেছেন, এখন তো চিন্তাশীলতার চর্চা নাই। বুদ্ধিজীবীরা গেলেন কই? এখানে একটা কথা বলি, সব কথা তো অনেকে জানলেও বলেন না, সেটা হলো সিভিল সোসাইটি অর্গানাইজেশন বলে কিছু অর্গানাইজেশন আছে না ঢাকায়, অন্তত 50-60টা আছে, অনেকে বলবেন 150-200 আছে। এই অর্গানাইজেশনগুলো কাজ যে করে, এটা কি পকেটের নিজের অর্জিত টাকা নিয়ে করে? এইটুকুও বিবেচনায় আনা দরকার আমাদের টক শোতে, দৈনিক পত্রিকায়। এই বাইরের অর্থ যখন দেওয়া হয় এইসব কাজে, তখন তো যারা অর্থ দেয় তাদের খুব সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্য, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, IMF, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রেট ব্রিটেন নাই এখন, UK, এইগুলোর সাপোর্টেড অর্থটা আসে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাশাপাশি কিছু বিশ্ব অর্গানাইজেশন, এগুলো থেকে। যারা এই অর্থটা প্রদান করেন তারা কি প্রকৃতপক্ষেই বাংলাদেশের রাজনীতির উন্নতি চান? মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বাড়াতে চান? সেই সঙ্গে দেশের মানুষ ভালো থাকবে। আমরা কি আমাদের রাজনীতির উন্নতি চাই? আমরা কি আমাদের রাজনীতির উন্নতি চাই? আমরা আমাদের রাজনীতির নিয়ন্ত্রণ, ভোট দিতে যায় না কেন, এটা একটা গুরুত্ব ডিক্লারেশন। মানুষ এত অনাকাঙ্ক্ষী কেন ভোট দিতে? আর ইন্ডিয়াতে যে এখন ভোট হচ্ছে, এটাও যতদূর বোঝা যাচ্ছে আগের তুলনায় ভোটারের সংখ্যা কম, রিমার্কেবলি কমে গেছে। শুধু সেখানে না, আমাদের এখানেও কমেছে। যাই হোক, এবং ইলেকশন সম্পর্কে যেসব কথাবার্তা দেশি বিদেশি মহল থেকে মনে হয় এইটার পরে কোনো আস্থা মানে অভিব্যক্ত হয় না। এইসব সময় সমাধান করতে গেলে তার জন্য সরকারকে এই বিষয়টাতে কেন্দ্রীয় গুরুত্ব দিয়ে কিছু কাজ, অন্তত 3 বছর মেয়াদী একটা পরিকল্পনা যদি নেয়, এবং প্রতিহিংসার মনোভাব নিয়ে নয়। মানুষের মধ্যে অন্যায়ের প্রবণতা আছে, কিন্তু এই অন্যায়ের প্রবণতা দমন করা এবং ন্যায়ের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তোলা, এরকম একটা কিছু দরকার। এবং দুর্নীতিগত দমন কমিশনেও এরকম কোনো ব্যক্তি নেই, অসংখ্য ধন্যবাদ। একদম পরিষ্কার, আপনার কথা একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সৈয়দ ইস্তেক রেজা এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। আপনাদের 3 জনের মূল্যবান সময় দিয়েছেন, মন্তব্য জানিয়েছেন। আর এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।